সালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভয়েস সময়ের 8ম এপিসোডে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আমাদের যদি মেইল করতে চান তাহলে আমাদের মেইল অ্যাড্রেস মনে রাখবেন। আমাদের মেইল অ্যাড্রেস voyerসময়@gmail.com। আজকে আমাদের ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি ঘটনাটি পাঠিয়েছেন ইউএসএ থেকে। তো তিনি ঘটনাটি যেভাবে বলছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই শো আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ শুনছি, তো মনে হলো ঘটনাটি আপনার কাছে শেয়ার করা যায়। আমি শামীম, বর্তমান ইউএসএতে থাকা হয়। আজ থেকে প্রায় 10 বছর পূর্বে এখানে আমি এসেছি। তারপরে নাগরিকত্ব লাভের পরে এখানে স্থায়ী বাসিন্দা। আমি ফক্সবার্গের আশেপাশে থাকি। আমি আজকে যে ঘটনাটি বলবো ইউএসের প্রায় সকলেই ঘটনাটি জানেন। ঘটনাটি এমন এক ম্যানশন যার নাম শুনলে আজও মানুষের মধ্যে ভয় উঠে যায়। ঘটনাটি বিভিন্ন মানুষের মুখে শোনা যায়। ঘটনাটি যেভাবে শুনেছিলাম আমি বলছি। আমেরিকার মোসাই রাজ্যের সেন্ট লুইস শহর একটি বিশাল ভিক্টোরিয়ান যুগের ম্যানশন, যার নাম ল্যাম্প ম্যানশন। 1860-এর দশকে তৈরি এই বাড়িটি সেন্ট লুইসের অন্যতম ধনী এবং প্রভাবশালী পরিবার ল্যাম্প পরিবারের বাসস্থান ছিল। তারা ছিল দেশের অন্যতম বৃহৎ বিয়ার প্রস্তুতকারক, ল্যাম্প বিয়ার এর মালিক। কিন্তু এর প্রাচুর্য সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল এক গভীর অন্ধকার, যা এই বাড়িটিকে আমেরিকার অন্যতম ভূতুর স্থানে পরিণত করেছে। বলা হয় এই বাড়িটির প্রতিটি কোণে ল্যাম্প পরিবারের সদস্যের আত্মার দীর্ঘশ্বাস আজও লেগে আছে। ভৌতিক কাহিনীর শুরু হয় 1904 সালে। এই ঘটনাটি আমার কলিগ মিস্টার বেয়ারের কাছ থেকে শোনা। পরিবারের প্রতিষ্ঠাতা এবং প্রধান উইলিয়াম জে ল্যাম্প সিনিয়র তার সবচেয়ে প্রিয় পুত্র ফ্রেডরিকের আকস্মিক মৃত্যুতে গভীর আহত পান। ফ্রেডরিক ছিলেন তার ব্যবসার উত্তরসূরি। প্রিয় সন্তানের মৃত্যু এবং সেই ব্যবসার পতন শুরু হওয়ার হতাশায় উইলিয়াম সিনিয়র সহ্য করতে পারেননি। 1904 সালে জানুয়ারি মাসে তিনি ম্যানশনের বেডরুমের জানালার পাশে বসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। উইলিয়ামের সিনিয়রের আত্মা নাকি প্রায়শই তার পুরনো বেডরুমে ঘুরে বেড়ায়। কর্মচারীরা বহুবার শুনেছে শূন্যঘর থেকে আসা ভারী হতাশ দীর্ঘশ্বাস এবং ধীর পদধ্বনি। উইলিয়াম সিনিয়রের মৃত্যুর কিছুদিন পরেই তার দ্বিতীয় কন্যা এলমা তার স্বামীর থেকে ডিভোর্স নিয়ে ম্যানশনে ফিরে আসেন। মাত্র কয়েক মাসের মধ্যে 1920 সালে তিনিও রহস্যজনকভাবে মারা যান। যদিও সরকারি নথিতে তার মৃত্যুর কারণ স্বাভাবিক বলা হয়েছিল, পরিবারের অনেকে বিশ্বাস করেন এটি ছিল আত্মহত্যা। এলমার আত্মা নাকি খুব বেশি অনুভূত হয় না, তবে মাঝে মাঝে তার বেডরুমের দরজা নিয়ে নিজে থেকেই খুলে যায় এবং বন্ধ হয়ে যায়। উইলিয়াম সিনিয়রের মৃত্যুর পর তার আরেক পুত্র উইলিয়াম জে ল্যাম্প জুনিয়র পারিবারিক ব্যবসার দায়িত্ব নেন। বাবার মতো তিনিও জীবনের নানা সমস্যা এবং ব্যবসায়িক ব্যর্থতায় হতাশ হয়ে পড়েন। 1922 সালে বাবার আত্মহত্যার ঠিক 18 বছর পর জুনিয়র ল্যাম্প একই বাড়িতে একই উপায়ে বাবার পতন সহন করেন। তিনি ম্যানশনের নিচতলায় অফিস কক্ষে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। বলা হয় ম্যানশনের অফিস কক্ষটি তার আত্মিক উপস্থিতির জন্য সবচেয়ে বেশি সক্রিয়। অনেকে দাবি করেছেন তারা পরিষ্কারভাবে শুনতে পেয়েছেন অফিস থেকে আসা ভারী আওয়াজ, যেন কেউ গভীর হতাশায় টেবিল চাপড়াচ্ছে। অদ্ভুতভাবে ঘরে রাখা টেলিফোনটিও নাকি মাঝে মধ্যে নিচ থেকে বেজে ওঠে, যদিও তার লাইন কাটা থাকে। ল্যাম্প ম্যানশনের সবচেয়ে মর্মান্তিক এবং অদ্ভুত কাহিনীটি হলো একটি অপ্রকাশিত সন্ধানকে নিয়ে, যাকে পরিবারের অনেকে ডাকত দ্য
মনক বলে। এই ছেলেটি সম্ভবত ল্যাম্প পরিবারের অবৈধ সন্তান ছিল, যাকে জন্ম থেকে ম্যানশনের গোপন ঘরে লুকিয়ে রাখা হয়েছিল। সে ছিল মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। তার পুরো জীবন কেটেছে এই 4 দেওয়ালের ভেতরেই। 1901 সালে সেও রহস্যজনকভাবে মারা যায়। ম্যানশনের কর্মচারীরা আজও বিশ্বাস করেন ল্যাম্প পরিবার তার অস্তিত্ব লুকিয়ে রাখার জন্য এই মৃত্যু গোপন করেছে। ম্যানশনের চিলেকোঠার মতো একটি বদ্ধ জায়গায় তার আত্মাবন্দী বলে মনে করা হয়। দর্শনার্থীরা প্রায়শই শুনেছেন শূন্য সিঁড়ির উপর থেকে আসা শিশুদের খেলার বা দৌড়ানোর শব্দ। কখনো কখনো সিঁড়িঘরে অন্ধকার কোণ থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজও শোনা যায়, যা ঠিক স্পষ্ট নয় কিন্তু ভয়ানক। পরিবারের সবচেয়ে ছোট ভাই চার্লস ল্যাম্প, যিনি ছিলেন বাকিংহাম হোটেলের মালিক, তিনি ম্যানশনটিকে শেষ পর্যন্ত ধরে রেখেছিলেন। কিন্তু তিনি একাকিত্ব ও হতাশার শিকার হন। 1949 সালে তিনি ম্যানশনের একটি বেডরুমে তার পোষা কুকুরটিকে গুলি করে হত্যা করার পর নিজেকেও গুলি করেন। চার্লসের মৃত্যুর পর ল্যাম্প পরিবারের এই ম্যানশনটিকে বিক্রি করে দেয়, কিন্তু তার আত্মা আজও তার বেডরুমে আটকে আছে বলে বিশ্বাস করা হয়। কেউ কেউ দাবি করেন তার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলেও রাতে তীব্র কান্নার শব্দ শোনা যায়, আর তার প্রিয় কুকুরের আত্মা নাকি তাকে খুঁজতে ম্যানশনের করিডোরে ঘুরে বেড়ায়। আজকাল এই ল্যাম্প ম্যানশনটিকে একটি রেস্তোরাঁ এবং সরাইখানা হিসেবে ব্যবহার করা হয়। এটি সেন্ট লুইসের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র। তবে শুধুমাত্র এর সুস্বাদু খাবারের জন্য নয়, বরং এর ভৌতিক কার্যকলাপের জন্য। যেমন কর্মচারী এখানে কাজ করছেন, সেসব অতিথি যেখানে রাতে এখানে থেকেছেন, তারা প্রায় সবাই কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করেছেন। যেমন নিচ থেকে টেবিল চেয়ার বা প্লেট নড়ে ওঠা, বেসমেন্টের অলৌকিক ধোঁয়াটে মানুষের আকৃতি দেখা দেওয়া, শূন্যঘরের ভেতরে কথা বলার অস্পষ্ট আওয়াজ শোনা, ম্যানশনের বিখ্যাত পুরনো পিয়ানোটি মাঝে মধ্যে নিজে থেকে বেজে ওঠা। ল্যাম্প পরিবারের 4টি আত্মহত্যা ভয়াবহ উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছে ম্যানশন। বহু বছরের হতাশা, গোপনীয়তা এবং বেদনা যেন এই বাড়ির দেওয়ালগুলোতে মিশে আছে, যা আজও সেন্ট লুইস শহরের বুকে একটি নীরব শীতল আতঙ্ক সৃষ্টি করে চলেছে। এই সকল ঘটনা আজও আমেরিকার বিভিন্ন জায়গাতে প্রচলিত রয়েছে। আমি যেখানে রয়েছি ফক্স পার্কের আশেপাশে, তো সেখানে এই ঘটনাটি অনেক শুনেছি আমি। তো আমার যে কালিগ আছে, তার ছোট ভাই নাকি সেই ম্যানশনে কাজ করতো। ম্যানশনে কাজ করতে করতে সেও নাকি বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে। তো তার থেকে সে ঘটনাটি বিভিন্নভাবে জেনেছে এবং আমিও তার থেকে কিছু ঘটনা শুনলাম। এই ঘটনাগুলো আজও একটি ভয়াবহ দৃশ্যপট তুলে ধরে সে ম্যানশনটির। তাদের পারিবারিক মৃত্যুর পরম্পরায় এবং অপ্রাকৃতিক মৃত্যু এবং খারাপভাবে মৃত্যু সংঘটিত হওয়ার জন্য তাদের আত্মাগুলো হয়তো সেখানে আজও বন্ধ। তাদের আত্মার হয়তো বা এখনও শান্তি মিলেনি, সেই জন্য হয়তো বা তারা সেখানে আজও আটকে রয়েছে। তো কেমন লাগলো ভাই আমাদের আমার ঘটনাটি? তো ভালো লাগলে আমাকে নিশ্চয়ই জানাবেন, আর সিলেক্টেড হলে আমাকে জানাবেন এপিসোডের কত নম্বর ঘটনায়, এটা শেয়ার করবেন। তো ততদিন অবধি ভালো থাকবেন ভাই। আমি পরবর্তীতে কোনো একটি ঘটনা নিয়ে আবার হাজির হব আপনার সঙ্গে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি। ভালো লাগলে আমাদের জানান, ঘটনাটি ভালো না লাগলেও আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ঘটনা পাঠান আপনারা বেশি বেশি করে। আমাদের সঙ্গে থাকতে আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন। এতে কী হবে কি, আমাদের সামনে এগিয়ে যাওয়ার আমাদের যে অনুপ্রেরণা সেটা এগিয়ে যাবে। তো আশা করবো আপনাদের থেকে ঘটনা আমরা আরও বেশি বেশি করে পাবো। আমাদের ঘটনা ইতিমধ্যে অনেকজন পাঠাচ্ছেন, তবে তাদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের মেল অ্যাড্রেসটা আরেকবার বলে দিই। ঘটনা পাঠানোর মেল অ্যাড্রেস হলো voyerসময়@gmail.com। তো পরবর্তী এপিসোড অবধি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আশা করছি সম্পূর্ণ ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না। পরের এপিসোড অবধি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।